নামিবিয়াকে উড়িয়ে টি-20 বিশ্বকাপে সুপার 8-এ নাম লেখালো পাকিস্তান। কলম্বোতে ব্যাটে বলে সালমান আঘাদের কোনো জবাবই দিতে পারেনি গেরহার্ড এরাসমাসের দল। পাকিস্তানের দেয়া 200 রানের টার্গেটের বিপরীতে মাত্র 97 রানে অল আউট হয় নামিবিয়া। বিস্তারিত পার্থবণিকের ম্যাচ রিপোর্টে। ইনিংসের প্রথম বল থেকেই ক্রিজে ঘাঁটি গেড়েছেন নামিবিয়ার একের পর এক বোলারকে তুলো ধুনো করেছেন। সাহিবজাদা ফারহান সেঞ্চুরি পাবেন তো, দরকার যে মাত্র 1 রান। অবস্থা যখন এমন তখন নামিবিয়া কাপ্তান গেরহার্ড এরাসমাসের বল মিড অনে ঠেলেই সিঙ্গেল নিলেন পাক ওপেনার, আর সাথে সাথেই উল্লাসে ফেটে পড়ল গ্যালারি। সেঞ্চুরি পূরণ করে ব্যাট উঁচিয়ে ধরলেন সাহিবজাদা। বিশ্বকাপের মঞ্চে এটাই যে তার প্রথম শতকের দেখা। সুপার 8-এ 7 দল আগে থেকেই চূড়ান্ত, বাকি এক দল কে হবে, পাকিস্তান নাকি যুক্তরাষ্ট্র? এদিন সমীকরণ ছিল একদম সহজ। নামিবিয়া পাকিস্তান লড়াইয়ে নামিবিয়া জিতলে ইউএসএ এর কপাল খুলবে, আর পাকিস্তান জিতলে তারাই সুপার 8-এ যাবে। কলম্বোতে এই যখন সমীকরণ, তখন টস জিতে সালমান আঘার ডিসিশন ব্যাট ফার্স্ট। সাহিবজাদা ফারহান ও সাইম আয়ুবের ওপেনিং জুটিতে পাকিস্তান বোর্ডে তোলে 40 রান। জ্যাক ব্রাসেলের বলে সাইম আয়ুব আউট হন 14 রানে। পাওয়ার প্লেতে পাকিস্তান বোর্ডে তোলে 1 উইকেটে 47 রান। নামিবিয়ার বোলারদের তুলোধুনো করার মাঝে 37 বলে 50 তুলে নেন ফারহান। অবশ্য ক্রিজে ফারহানের সাথে তাল মেলানো শুরু করলেও 50 পর্যন্ত আর যাওয়া সম্ভব হয়নি সালমান আঘার। 23 বলে 38 রানে পাক ক্যাপ্টেনকে তুলে নেন জ্যাক ব্রাসেল। আসতে না আসতেই পরের ওভারে গন খাজা নাফে, তাকে ফেরান নামিবিয়া ক্যাপ্টেন গেরহার্ড এরাসমাস। ইনিংসের বাকি সময়টা এরপর শাদাব খানকে নিয়ে পার করেন সাহিবজাদা ফারহান। এর ফাঁকেই তুলে নেন ক্যারিয়ারের প্রথম টি-20 সেঞ্চুরি। তার 58 বলে অপরাজিত 100 রানে ভর করে নির্ধারিত ওভারে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় 3 উইকেটে 199। শাদাব আনবিটেন থাকেন 36 রানে। টার্গেট চেস করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নামিবিয়া। পঞ্চম ওভারে ফ্রাইলিংকে দিয়ে শুরু, এরপর শাদাব উসমান তারিকদের বোলিং তোপে শুধুই নামিবিয়ার ব্যাটারদের আসা আর যাওয়া। ব্যাটারদের মধ্যে কেবল লরেন স্টেনক্যাম্প ও আলেকজান্ডার বুসিং ভলশ্যাঙ্ক ডাবল ফিকার টাচ করেন। শেষ পর্যন্ত 17 ওভার 3 বলে 97 রানে অল আউট হয় নামিবিয়া। এর মধ্য দিয়ে 102 রানের বিশাল জয় নিয়ে সুপার 8-এ পা রাখে পাকিস্তান। সাথে কমিয়ে আনে আইসিসি টি-20 বিশ্বকাপের শিরোপা থেকে তাদের দূরত্ব। পার্থবণিক, 71। বিশ্বকাপের সেরা 8-এ পাকিস্তান। ইতিহাস বলে দ্রুত অস্ট্রেলিয়ার বিদায়ে কপাল খুলে যায় পাকিস্তানিদের। শুরু থেকেই কলম্বোয় থাকা সুপার 8-এর বাধা ডিঙিয়ে সেমিফাইনালে খেলা কঠিন হওয়ার কথা নয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। কোন ছকে আগাবে সালমান আঘারা, কলম্বো থেকে সেটাই জানাচ্ছেন সাইফুল রূপক। বাংলাদেশের বন্ধু পাকিস্তান যদি এই বিশ্বকাপে টি-20 বিশ্বকাপের ট্রফিটা জিতে, তাহলে সেই ট্রফিটা কি বাংলাদেশি ফ্যানদের উৎসর্গ করবে? ঘটনা কিন্তু সেদিকেই যাচ্ছে। খুলেই বলি, পাকিস্তান 3টা আইসিসি ইভেন্ট জিতেছে। 1992 সালে ওয়ানডে বিশ্বকাপ, 2009 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ, 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি। মজার ব্যাপার, এই 3টা আইসিসি ইভেন্টেই কিন্তু অস্ট্রেলিয়া গ্রুপ পর্ব থেকে কিংবা প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছে। 2026-ও একই ঘটনা ঘটেছে, অস্ট্রেলিয়া বিদায় নিয়েছে। জিম্বাবুয়ে চমক দেখিয়েছে, ক্যাঙ্গারুদের হারিয়ে জিম্বাবুয়ে সুপার 8 নিশ্চিত করেছে। অষ্টম দল হিসেবে পাকিস্তান সুপার 8-এ অর্থাৎ নামিবিয়ার বিপক্ষে বড় জয়। পাকিস্তান কলম্বোতে একদম বিশ্বকাপের শুরু থেকে আছে। তারা এসএসসিতে 3টা ম্যাচ খেলেছে, 3টাই জিতেছে। একটা প্রেমাদাসায় খেলেছে, কলম্বোর আরেক গ্রাউন্ড, সেই জায়গাটাতে ভারতের বিপক্ষে হেরেছে। তবে এই কন্ডিশন, আবহাওয়া, উইকেট সবকিছু কিন্তু পাকিস্তান এখন দারুণভাবে আসলে মুখস্থ করে ফেলেছে, এখন তাদের মাথাতে ঢুকে গেছে। সেই জায়গাটাতে তাদের সুপার 8-এর প্রথম ম্যাচ প্রেমাদাসায় নিউজিল্যান্ডের বিপক্ষে, তারপর ক্যান্ডির পাল্লে গেলেতে তাদের ম্যাচ আছে 2টো, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার বিপক্ষে। পাকিস্তানি সাংবাদিকদের সঙ্গে কথা বলে যা বোঝা গেল যে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডকে আসলে তারা ধরে ফেলতে চায়, অর্থাৎ শ্রীলঙ্কার পিচে সেভাবে ইউজ টু না। স্পিনটা যদি ধরে, পাকিস্তানি স্পিন অ্যাটাক ভালো, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডকে যদি তারা হারাতে পারে, তাহলে কিন্তু সেমিফাইনালের দরজাটা একদম ভালোভাবেই খুলে যাবে। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচ তাদের সুপার 8-এর, শ্রীলঙ্কা হোম টিম, হোম গ্রাউন্ড, হোম ক্রাউড, শ্রীলঙ্কার বিপক্ষে ভালো খেলা বা জয় পাওয়াটা একটু কঠিন হবে। তাই পাকিস্তানের মূল টার্গেট থাকবে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডকে চমকে দেয়া। তারা কিন্তু এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। তারপর সেমিফাইনাল, তারপর ফাইনাল। আর পাকিস্তান যদি সেমিফাইনাল কিংবা ফাইনালে ওঠে, তাহলে কিন্তু তাদের খেলাগুলো এই কলম্বোতেই হবে। অর্থাৎ সেমিফাইনাল বা ফাইনালে ভারত যদি প্রতিপক্ষ হয়, ভারত কিন্তু তাদের মাটিতে খেলতে পারবে না, যেহেতু পাকিস্তান
ভারতে যাবে না। তাই পাকিস্তান যদি একদম নকআউট পর্যন্ত যায় তাহলে কিন্তু পাকিস্তানের জন্য একটা বেনিফিট থাকবে, একটা সুবিধা থাকবে। অনেক দিন ধরে কলম্বোতে আছে এবং ওই সময়টাতে অন্য দল অন্য জায়গা থেকে ট্রাভেল করে এসে খেলাচ্ছে। পাকিস্তানের জন্য আসলে এই কন্ডিশনে থেকে খেলাটা সহজ হবে। তাই ওই শুরুতে যে কথাটা বললাম, অস্ট্রেলিয়া বিদায় নেওয়া, গ্রুপ পর্ব থেকে পাকিস্তান এগিয়ে যাওয়া, আবারও কি পাকিস্তানের হাতে ট্রফি উঠবে, দ্বিতীয়বারের মতো টি-20 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হবে এবং শেষে বাংলাদেশি ভক্তদের উৎসর্গ করবে? সাইফুর রূপক, ৭১, কলম্বো, শ্রীলঙ্কা। চলতি বিশ্বকাপে না খেললেও 2028 টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত হয়েছে বাংলাদেশের। 2028-এ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে হতে যাওয়া টি-20 বিশ্বকাপে বাংলাদেশ ছাড়াও আরও 11 দলের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করেছে আইসিসি। নামিবিয়াকে হারিয়ে বিশ্বকাপের সুপার 8 নিশ্চিত করেছে পাকিস্তান। এরই সাথে চলতি আসরে সুপার 8-এ যাওয়া 8 দল নিশ্চিত হয়েছে। আইসিসির নিয়ম অনুযায়ী সুপার 8 নিশ্চিত করা দলগুলো পরবর্তী বিশ্বকাপে সুযোগ পায় সরাসরি। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড তাই সরাসরি খেলবে 2028 বিশ্বকাপে। যেহেতু বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে, তাই সুপার 8-এ জায়গা না পেয়েও আয়োজক হিসেবে সরাসরি খেলবে অজিরাও। অপরদিকে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার কারণে বাংলাদেশ, আফগানিস্তান এবং আয়ারল্যান্ডও নিশ্চিত করেছে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ। 20 দলের আসরে বাকি 8 দলকে বাছাই পর্ব পেরিয়ে আসতে হবে বিশ্বকাপে। টি-20 বিশ্বকাপের সুপার 8 শুরুর আগেই বড় এক ধাক্কা খেল শ্রীলঙ্কা। লঙ্কান বোলিং আক্রমণের প্রধান অস্ত্র মাথিসা পাতিরানার বিশ্বকাপ মিশন শেষ হতে চলেছে। গত 16 ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে নিজের চতুর্থ বলটি করার সময় কাফ মাসলে চোট পেয়ে মাঠ ছাড়েন এই তরুণ পেসার। প্রাথমিক স্ক্যান রিপোর্টে পেশিতে বড় ধরনের টান ধরা পড়েছে, যা সেরে উঠতে বেশ কয়েক সপ্তাহ সময় লাগবে। লঙ্কান ব্যাটিং পরামর্শক বিক্রম রাঠৌরে ইঙ্গিত দিয়েছেন, টুর্নামেন্টের বাকি অংশ পাতিরানাকে পাওয়া প্রায় অসম্ভব। বর্তমান দলের সেরা ডেথ স্পেশালিস্টকে হারানো লঙ্কানদের জন্য বড় দুশ্চিন্তার কারণ, বিশেষ করে যখন সুপার 8-এ ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে তাদের। ইয়র্কার আর স্লোয়ারের প্রতিপক্ষ কুপোকাত করা পাতিরানার অভাব শ্রীলঙ্কা কিভাবে পূরণ করবে, সেটাই এখন দেখার বিষয়। বিশ্বকাপ ফুটবলে টানটান উত্তেজনার মাঝে এবার নতুন দুশ্চিন্তার নাম ড্রোন আতঙ্ক। মেক্সিকোর আকাশে ড্রোন নিয়ে বাড়তে থাকা উদ্বেগের কারণে নড়ে চড়ে বসেছে দেশটির সেনাবাহিনী। মাঠের নিরাপত্তা এবং হাজার হাজার ফুটবল প্রেমী সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে মেক্সিকোর সামরিক বাহিনী। বিশেষ করে স্টেডিয়ামের ওপর অনুমোদনহীন ড্রোন ওড়ানো ঠেকাতে মোতায়েন করা হয়েছে বিশেষ অ্যান্টি ড্রোন ইউনিট এবং অত্যাধুনিক রাডার প্রযুক্তি। মেক্সিকো সরকারের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, আকাশপথে কোনো ধরনের সন্দেহজনক তৎপরতা দেখা গেলেই সাথে সাথে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। টুর্নামেন্ট শুরুর থেকেই জঙ্গি হামলা বা নাশকতার আশঙ্কায় পুরো আয়োজক শহরগুলো ঢেকে দেওয়া হয়েছে নিরাপত্তার চাদরে। ড্রোন আতঙ্ক কাটিয়ে ভক্তদের মাঝে নির্বিঘ্নে ফুটবল আনন্দ ফিরিয়ে আনাই এখন মেক্সিকো সেনাবাহিনীর প্রধান চ্যালেঞ্জ। বাংলাদেশের ইতিহাসে প্রথম টেকনোক্রেট যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আমিনুল হক। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভরসা জুগিয়েছেন, খেলাধুলার উন্নয়নে নিরেট পরিকল্পনা উপস্থাপন করতে পেরেছিলেন বলেই মিলেছে এই সুযোগ। প্রথম দিনে আরও একবার আমিনুল হক নিজের কাজের সমালোচনাকে জানিয়েছেন স্বাগত। সংবাদ মাধ্যমের স্বাধীনতা আর ক্রীড়াঙ্গনকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার প্রত্যয় সাফ জয়ী এই ফুটবলারের। ফয়সাল হাবিবের রিপোর্টে বিস্তারিত। একজন প্রতিমন্ত্রী সাংবাদিকের গালে মমতার হাত বুলিয়ে দিচ্ছেন, মুখে বলছেন মাই ব্রাদার। বাংলাদেশ কি কখনো এমন চিত্র দেখেছে পূর্বে? এদেশে ধনী গরিব, শাসক এবং শাসিতর মাঝে বিস্তর ফারাক। ক্ষমতাবানদের আশেপাশেও যেতে পারেন না অন্যরা, এমনই তো জেনে এসেছে সবাই। কিন্তু আমিনুল হকের হাবভাবে নেই তেমন কিছু ছিটে ফোটাও, বরং সাংবাদিকদের আস্থার জায়গায় হয়ে উঠেছেন দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক। আমাদের যে নির্বাচন ইশতেহার রয়েছে এবং সেখানে স্পষ্ট বলা হয়েছে যে সাংবাদিকরা স্বাধীনভাবে তাদের মতামত এবং তারা স্বাধীনভাবে তাদের বাক প্রকাশ করতে পারবে। সো আমরা গণমাধ্যমের সর্বোত্তম স্বাধীনতা প্রত্যয় আপনাদেরকে দিচ্ছি। পাশাপাশি আপনি ইতিমধ্যে জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাকে নিয়ে যখন কিছুদিন আগে আপনারা দেখেছেন যে একটি ব্যঙ্গ করেছিল এবং তিনি সেই ব্যঙ্গকে তিনি নিজে পোস্ট দিয়ে সেটিকে সমর্থন জানিয়েছেন। তার মানে আমরা চাই যে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে এবং স্বাধীনভাবে আপনারা সকল মতামত আপনারা প্রকাশ করতে পারবে।
রাজনৈতিক দল হিসেবে বিএনপি বরাবরই মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্রে বিশ্বাসী। নতুন দায়িত্ব নেয়ার প্রথম দিনই তাই এদেশের মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্রের পথ চলায় অবিচ্ছেদ্য অংশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারতে যান আমিনুল হক। নতুন মন্ত্রিপরিষদের অন্য মন্ত্রীদের মাঝেও আমিনুলই যেন ছিলেন ভিন্ন। তা না হলে একটা মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পরও সাধারণ নেতাকর্মীদের উষ্ণ আলিঙ্গন করেন কজন? গেল ১.৫ বছর দেশের ক্রীড়াঙ্গনের দায়িত্বে ছিলেন প্রভাবশালী উপদেষ্টা। সে সময় হাঁকডাক অনেক হলেও কাজের কাজ হয়েছে কতটা তা নিয়ে প্রশ্ন আছে। ক্রীড়াঙ্গনে নগ্নভাবে প্রবেশ করেছিল রাজনীতি, তা সকলেই মেনে নেবেন এক বাক্যে। আমিনুল হক আরও একবার আশ্বাস দিলেন এসবের এবার হবে অবসান। আমরা অত্যন্ত নমনীয়। আমরা চাই যারা বাংলাদেশের লিজেন্ডারি খেলোয়াড় রয়েছে তাদেরকে, যদি তাদের বিরুদ্ধে কোনো রাষ্ট্রীয় কোনো কিছু সিদ্ধান্ত থাকে, সেটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত আইনগত প্রসিডিওর মেনটেন করে আমরা চাই যে তাদের বিষয়ে অত্যন্ত নমনীয় হয়ে আমরা চাই যে তারা দেশের জন্য আবারও যদি খেলার সুযোগ থাকে তাদেরকে আমরা সেই সুযোগটি করে দিতে চাই। আমিনুল হক এক প্রশ্নের উত্তরে দুবার বলেছেন তিনি এবং তার সরকার নমনীয় থাকবেন মামলায় জর্জরিত খেলোয়াড়দের ইস্যুতে। এই উত্তরে তাই ক্রিকেট প্রেমীরা আশাবাদী হতে পারে। সাকিব আল হাসানকে আবার মাঠে দেখার সম্ভাবনাও বাড়ছে। তাই যেটা চেষ্টা করব যারা ক্রীড়া সংগঠন যাদেরকে দিলে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পরই আমিনুল বলেছেন ক্রিকেট ফুটবলের বাইরেও তার ফোকাস থাকবে। বাংলাদেশের জন্য অলিম্পিক মেডেল আনার ব্যাপারেও বদ্ধপরিকর তিনি। একই সাথে খেলাধুলাকে বানাবেন পেশা, সাবেক ক্রীড়াবিদদের দেবেন ভালো জীবন। এমন সব প্রতিশ্রুতি এবং ভীষণের জন্যই তো সাবেক এই ফুটবলার হয়েছেন বাংলাদেশের ইতিহাসের প্রথম টেকনোক্র্যাট ক্রীড়া প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সিদ্ধান্তে জনমানুষও হয়েছে খুশি। ক্রীড়াপ্রেমীদের মুখের হাসিকে আগামী ৫ বছরে আরও চওড়া করার দায়িত্ব এখন দেশের ক্রীড়াঙ্গনের ক্যাপ্টেনের কাঁধে। ফয়সাল হাবিব, ৭১। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়ার দিনই সংবাদ সম্মেলন থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইওকে ফোন দেন আমিনুল হক। তার এই পদক্ষেপের প্রশংসা যেমন পাচ্ছে তেমনি হচ্ছে সমালোচনাও। তবে আমিনুল হকের বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করে সমালোচনা করা হচ্ছে বলেই বলছেন আমিনুল হক নিজেই। দেশের স্বাধীন সাংবাদিকতার পরিবেশ গড়ার লক্ষ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে অনুমোদনপ্রাপ্ত গণমাধ্যমের প্রবেশ এবং কাজে যেন কোনো বাধা তৈরি না হয়, সেজন্য বুধবার তড়িৎ সিদ্ধান্ত নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। কিন্তু তার বক্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে বলে ক্রীড়া প্রতিমন্ত্রী মানহীন সংবাদ প্রচার বেড়ে যাবে এই মন্তব্য করেন। অথচ তার মূল বার্তাটি ছিল স্পষ্ট, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা। সরকারের অবস্থানও একই, গণমাধ্যমের বাক স্বাধীনতা ও প্রবেশাধিকার যেন কোনোভাবেই ক্ষুণ্ণ না হয়। বলা নেই কহ নেই, এমনকি কোনো আওয়াজও নেই। ঢাকায় এসে হাজির জার্মান ফুটবলার সুপারস্টার মেসুত ওজিল। দুনিয়া কাঁপানো এই খেলোয়াড়কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরঘুর করতে দেখে তো সবার চোখ চড়ক গাছ। এমন প্লেয়ারকে চোখের সামনে দেখতে যেখানে পয়সা দিয়ে টিকিট কাটতে হয়, সেই ওজিল কিনা সোজা হাজির ক্যাম্পাসের মেডিকেল সেন্টার উদ্বোধন করতে। রহস্যটা কি? রিপোর্টে তার বিস্তারিত। বাংলাদেশের ফুটবল ভক্তরা তো জানেনি মেসুত ওজিল কতটা ধর্মপ্রাণ। রমজানের রোজা রাখা, নামাজ আদায় কিংবা প্রতিটা ম্যাচের আগে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত। ওজিলের এমন সব ছবি যেন রমজান এলে চোখের সামনে ভাসে আরো বেশি বেশি। কিন্তু এবার তো ছবি নয়, চোখের সামনে মেসুত ওজিল স্বয়ং। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ মোর্তজা মেডিকেল সেন্টার রেনোভেশন করা হয়েছে। সেটার উদ্বোধন করতেই ঢাকায় মেসুত ওজিলের আসা। কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মেডিকেল সেন্টারের জন্য তার এভাবে চলে আসাটা কি একটু বেশি বেশি হলো না? প্রজেক্টে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে ছিল তুরস্কের টিকা প্রকল্প, আর তাদের উদ্যোগেই মেসুত ওজিল এসেছেন ঢাকায়। চ্যারিটির ব্যাপারে ওজিলের তো না নেই। সেই সাথে কে না জানে, জার্মানিতে বেড়ে ওঠা আর সেই দেশের হয়ে বিশ্বকাপ জিতলেও ওজিল তো আসলে টার্কিশ ইমিগ্রেন্ট ফ্যামিলিতেই বিলং করেন। টিকা মূলত তুরস্কের সরকারের একটি প্রকল্প, তাই তো ওজিল একা আসেননি, তার সাথে ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ান। তাদের সাথে এই আয়োজনে আরও ছিলেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন এবং টিকার প্রেসিডেন্ট আব্দুল্লাহ এরেনো। ভিআইপি গেস্টদের আশেপাশে থাকতে পেরেছেন অবশ্য কেবল ডাকসুর নেতৃবৃন্দই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিকতার পর ওজিলের যাওয়ার কথা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে। সেখানেও টিকা প্রকল্পের আওতায় রোহিঙ্গাদের পাশে দাঁড়াচ্ছে তুরস্কের সরকার।
ওজিল জার্মানির জার্সিতে 2014 ব্রাজিল বিশ্বকাপের ট্রফি জেতেন, তবে বেশ কম বয়সেই ছেড়ে দিয়েছিলেন ন্যাশনাল টিম। অভিযোগ তুলেছিলেন স্রেফ তার্কিশ বংশোদ্ভূত হওয়ায় তাকে পড়তে হয়েছে বর্ণবাদী আচরণের মুখে। 2018 সালে জার্মানির হয়ে খেলেন সবশেষ আন্তর্জাতিক ম্যাচ। তুরস্কের ক্লাব বাসাকশাহিরে ছিলেন 2023 পর্যন্ত। খালিদ জামিল, একাত্তর। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।